আচ্ছা, সব গল্প কি শুধু মানুষের জীবনের কথাই বলে, নাকি কিছু গল্প থেকে যায় মাঠে, জঙ্গলে, নদীর ধারে, লোককথা আর বিশ্বাসের আবছায়ার মাধ্যমে? আজকের গল্প ক্লাসিক্সে আপনাদের নিয়ে যাব এক নিভৃত গ্রামের প্রান্তে, যেখানে নদী মজে হয়ে গিয়েছে বাঁওর, আর এক মাঠের নাম হয়ে উঠেছে বউচণ্ডীর মাঠ। এ গল্প শুধু ভূতের গল্প নয়, এ এক ভীরু লজ্জাপতি পল্লী বধূর নিঃশব্দ ট্র্যাজেডি, যার জীবনের অসমাপ্ত ভয় আর যন্ত্রণা গ্রামের বিশ্বাসে যেন অন্য কিছুতে রূপ নিয়েছে। চলুন নৌকার গলুইয়ে বসে সন্ধ্যার নদী পার হয়ে ঢুকে পড়ি সেই মাঠে, যেখানে কুয়াশা, জ্যোৎস্না আর লোকবিশ্বাস মিলেমিশে যায়। শুরু হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত রহস্যময় ও মর্মস্পর্শী আমাদের আজকের গল্প বউচণ্ডীর মাঠ। গ্রামের বাউরের মধ্যে নৌকা ঢুকেই জল ঝাঁঝির দামে আটকে গেল। হেমেনবাবু বললেন, বাবলা গাছটার গায়ে কাছি জড়িয়ে বেঁধে নাও। বাইরে নদীতে ভাটার টান ধরেছে, নাটা কাটার ঝোপের নিচে জল সরে গিয়ে একটু একটু করে কাদা বার হচ্ছে। হেমেনবাবু বললেন, একটুখানি নেমে দেখবেন না কোথায় পিন ফেলা হয়েছে? যত শিগগির খানাপুরিটা শেষ হয়ে যায়। এমন সুন্দর বিকালটাতে আর কাজ করতে ইচ্ছে হলো না। পিছনে নৌকো থেকে লোকজনেরা নেমে জায়গাটা ঠিক করে সেখানে তাঁবু ফেলবে। জরিপের বড় সাহেবের শিগগির সদর থেকে আসবার কথা আছে, কাজেই যত তাড়াতাড়ি কাজ আরম্ভ হয় সকলে সেই দিকেই ঝোঁক। সাব ডেপুটি নৃপেনবাবু কাজ শিখবার জন্যে এইবার প্রথম খানাপুরীর কাজে এসেছিলেন। বয়স বেশি না, ছোকরা, কিন্তু মাঝ নদীতে নৌকা দুললেই তার অত্যন্ত ভয় হচ্ছিল। বোধহয় ভয়কে ফাঁকি দেবার জন্যই তিনি এতক্ষণ ছইয়ের মধ্যে ঘুমিয়ে পড়বার ভান করে শুয়েছিলেন। এবার ডাঙায় নৌকা লাগাতেই তিনি ছইয়ের ভেতর থেকে বার হয়ে এলেন এবং একটু পরে হেমেনবাবুর সঙ্গে কথায় কথায় কি নিয়ে বেশ একটু তর্ক শুরু করলেন। নৃপেনবাবুকে বললুম, টেনেসি অ্যাক্ট কচকচিতে আর দরকার নেই, তার চেয়ে বরং চলুন নেমে তাঁবুর জায়গা ঠিক করা যাক, কাল সকালেই যাতে কাজ আরম্ভ করা যায়। চৈত্র মাস যায়, গ্রাম্য নদীটির দুপার ভরে সবুজ সবুজ লতানো গাছে নীল পাপড়ি বন অপরাজিতা ফুল ফুটে আছে। বাঁশঝাড় কোথাও জলের ধারে নত হয়ে পড়েছে। তলায় আকন্দ ঘেটু ফুলের বন ফুলের ডালি মাথায় নিয়ে ঝিরঝিরে বাতাসে মাথা দোলাচ্ছে। দুধারে রোদপোড়া কটা ঘাসওয়ালা মাঠের মাঝে পত্রবিরল বাবলা গাছে গাংশালিকে ঝাঁক কিচকিচ করছে। নদীর বাপারের গর্তের মধ্যে তাদের বাসা। মাকাল লতার ঝোপের তলায় জলের ধারে কোথাও উঁচু বনমূলোর ঝাড়, তাদের কুচো কুচো হলদে ফুল থেকে জায়ফলের মতো একটা ঘন গন্ধ উঠেছে। বেলা আর একটু পড়লেই আমরা সেই বাউরের ধারের মাঠে তাঁবুর জায়গা কোথায় ঠিক হবে দেখতে গেলুম। নদীর ধার থেকে গ্রাম একটু দূর হলেও গ্রামের মেয়েরা নদীতে জল নিতে আসে। আমাদের যেখানে নৌকোখানা বাঁধা হয়েছিল তার বাঁধারের খানিকটা দূরে মাটিতে ঝাঁপ কাটা কাঁচা ঘাট। গ্রামের একজন বৃদ্ধ বোধহয় নদীতে গ্রীষ্মের দিনের বৈকালে স্নান করতে আসছিলেন। তাকে আমরা জিজ্ঞাসা করলুম, রসুলপুর কোন গাখানার নাম মশাই? সামনের এটা না ওই পাশে? তিনি বললেন, আগে না, এটা হলো কুমুরে, পাশের ওটা আমডাঙ্গা, রসুলপুর হলো এ গাঁগুলোর পেছনে, কোষ দুই তফাত। আপনারা? আমাদের পরিচয় শুনে বৃদ্ধ বললেন, এই মাঠটাতেই আপনারা তাঁবু ফেলবেন? আপনাদের জরিপের কাজ শেষ হতে তো 5-6 মাস।
আমরা বললুম, তা তো হবেই, বরং তার বেশি। বৃদ্ধ বললেন, এখানটায় একটা ঠাকুরের স্থান, গায়ের মেয়েরা পুজো দিতে আসে, বরং আর একটু সরে গিয়ে নদীর মুখের দিকে তাঁবু ফেলুন, নইলে মেয়েদের একটু অসুবিধে। বৃদ্ধের নাম ভুবন চক্রবর্তী। জরিপ আরম্ভ হয়ে গেলে নিজের দরকারে চক্রবর্তী মশাই দলিলপত্র বগলে অনেকবার তাঁবুতে যাতায়াত শুরু করে দিলেন। সকলের সঙ্গে তার বেশ মেশামেশিও আলাপ পরিচয় হয়ে গেল। তার পৈতৃক জমাজমি অনেক নাকি ফাঁকি দিয়ে দখল করেছে। আমাদের সাহায্যে বা যদি সেগুলোর একটা গতি হয়, এই সব ধরনের কথা তিনি আমাদের প্রায়ই শোনাতেন। আমি সেখানে বেশি দিন ছিলাম না, খানাপুরীর কাজ আরম্ভ হয়ে গিয়েছে। আমি সেদিনই জেলায় ফিরব। জোয়ারের অপেক্ষায় নৌকা ছাড়তে দেরি হয়ে গেল। চক্রবর্তী মশাইও সেদিন উপস্থিত ছিলেন। কথায় কথায় জিজ্ঞাসা করলুম, এটাকে বৌচণ্ডীর মাঠ কেন বলে চক্রবর্তী মশাই? আপনাদের কি কোনো? নৃপেনবাবু বললেন, ভালো কথা বলুন তো চক্রবর্তী মশাই, বৌচণ্ডী আবার কি কথা, শুনিনি কখনো। আমাদের প্রশ্নের উত্তরে চক্রবর্তী মশাইয়ের মুখে একটা অদ্ভুত গল্প শুনলাম। তিনি বলতে লাগলেন, শুনুন তবে, এটা সেকালের গল্প। ছেলেবেলায় আমার ঠাকুমার কাছ থেকে শোনা। এ অঞ্চলের অনেক প্রাচীন লোকে এ গল্প জানে। সেকালে এ গ্রামে এক ঘর সম্পন্ন গৃহস্থ বাস করতেন। এখন আর তাদের কেউ নেই। তবে আমি যে সময়ের কথা বলছি, সে সময় তাদের বড় শরীর পতিত পাবন চৌধুরী মশাইয়ের খুব নাম ডাকছিল। এই পতিত পাবন চৌধুরীর মহাশয় তখন তৃতীয় পক্ষের বিয়ে করে বউ ঘরে আনলেন। তখন তার বয়স 50 পার হয়ে গিয়েছে। এখন যে বিশেষ বয়স তা নয়, বিশেষত ভোগের শরীর 50 বছর বয়স হলেও চৌধুরী মশাইকে বয়সের তুলনায় অনেক ছোট দেখাতো। বউ দেখে বাড়ির সকলেই খুব সন্তুষ্ট হলো। তৃতীয় পক্ষের বউ বলে চৌধুরী মশাই একটু ডাগর মেয়ে দেখে বিয়ে করেছিলেন। নতুন বউয়ের বয়স ছিল প্রায় 17-র কাছাকাছি। বউয়ের মুখের গড়নটি বড় সুন্দর, মুখের চাঁদ যেন বর্তনে টেক্কাটির মতো, চোখ দুটি বেশ ডাগর, ভাষা ভাষা মুখে, চোখে বাড়ি একটা শান্ত ভাব। নতুন বউয়ের কাজকর্ম আর ধীর শান্ত ভাব দেখে পাড়ার লোকে বললে, এরকম বউ এ গায়ে আর আসেনি। সে মাটির দিকে চোখ রেখে ছাড়া কথা বলে না। অল্প বয়সের খুড়শ্বশুরির দলের সামনেও ঘোমটা দেয়। সকলে বলে, যেমন লক্ষ্মীর মতো রূপ, তেমনই গুণ। মাস 2 পরে কিন্তু একটা বিপদ ঘটল। সকলে দেখলো বউটির আর সব ভালো বটে, কিন্তু একটা বড় দোষ, সে কিছুতেই স্বামীর ঘেঁষ নিতে চায় না, প্রাণপণে এড়িয়ে চলতে চায়। প্রথম প্রথম সকলে ভেবেছিল নতুন বিয়ে হয়েছে, ছেলে মানুষ, বোধহয় এই জন্যই এরকম করে। ক্রমে দেখা গেল যে কোনো পুরুষ মানুষ দেখলেই সে কেমন ভয়ে কাঁপে। বাড়িতে যেদিন যজ্ঞী কি কোনো বড় কাজকর্মে বাইরে লোকের ভিড় হয়, সেদিন সে ঘর থেকে আর বাড়ি হয় না। স্বামীর ঘরে কিছুতেই সে যেতে রাজি হয় না। মাসে 2 দিন কি 1 দিন সকলে আদর করে গায়ে হাত বুলিয়ে পাঠাতে যায়। সে জনে জনের পায়ে পড়ে, এ ওর কাছে কাকুতি মিনতি করে, কিছুতেই বুঝ মানে না। পুরুষ মানুষের গলার স্বর শুনলেই কেমন যেন আড়ষ্ট হয়ে পড়ে। অনেক করে বুঝিয়ে সুঝিয়ে সকলে তাকে একদিন স্বামীর ঘরে পাঠিয়ে দিয়ে দৌড়ে শিকল বন্ধ করে দিল। চৌধুরী মশাই অনেক রাতে ঘরে ঢুকে দেখেন
তার তৃতীয় পক্ষের স্ত্রী ঘরের এক কোণে জড়সড় হয়ে দাঁড়িয়ে ভয়ে ঠক ঠক করে কাঁপছে। এরপর আর কিছুতেই কোনোদিন সে স্বামীর ঘরে যেতে চাইতো না। বাড়ি শুদ্ধ লোকের হাতে পায়ে পড়ে বেড়াতে লাগলো। সকলকে বলে আমার বড্ড ভয় করে, আমায় ওরকম করে আর পাঠিও না, তোমাদের পায়ে পড়ি। বোঝাতে বোঝাতে বাড়ির লোক তো হয়রান হয়ে গেল। দিন কত গেল, একদিন তাকে সকলে মিলে জোর করে স্বামীর ঘরে ঢুকিয়ে দিয়ে বার থেকে দৌড় বন্ধ করে দিল। তারা ঠিক করলে এই রকম দিতে দিতে ক্রমে লজ্জা ভাঙবে, নইলে কতদিন আর ন্যাকামি ভালো লাগে। ভোরে উঠে সকলে দেখলে ঘরের মধ্যে বউ নেই, বাড়ির কোথাও নেই। নিকটেই বাপের বাড়ির গা, সেখানে পালিয়ে গিয়েছে ভেবে লোক পাঠানো হলো। লোক ফিরে এলো, সে সেখানে যায়নি। তখন সকলে বললে পুকুরে ডুবে মরেছে, পুকুরে জাল ফেলা হয়, কোনো সন্ধান মেলে না। বউয়ের কচি মুখের ও নিরীহ চোখের ভাব মনে হয়ে লোকের মনে অন্য কোনো সন্দেহ জাগবার অবকাশ পেল না। কত দিকে কত সন্ধান করে যখন কোনো খোঁজ মিলল না, চৌধুরী মশাই মানসিক শোক নিবারণ করার জন্য চতুর্থ পক্ষের স্ত্রী ঘরে আনলেন। অজপাড়া গা, নতুন বড় একটা কিছু ঘটে না। অনেক দিন এটা নিয়ে নাড়াচাড়া চলল, তারপর ক্রমে সেটা কেটে গিয়ে গ্রাম ঠান্ডা হলো। এই মাঠের পূব ধারে গ্রামের মধ্যেই চৌধুরীদের বাড়ি ছিল। তখন এইখান দিয়ে নদীর স্রোত বইত, মজে বাওড় হয়ে গিয়েছে তো সেদিন। আমরা ছেলেবেলাতেও ধান বোঝাই নৌকা চলাচল করতে দেখেছি। ক্রমে চৌধুরীদের সব মরে যে গেল, শেষ পর্যন্ত বংশে একজন কে ছিল, উঠে গিয়ে অন্য কোথাও বসবাস শুরু করলে। এসব অনেক বছর আগেকার কথা, 70-80 বছর খুব হবে। সেই থেকে আজ পর্যন্ত এইসব মাঠে বড় এক অদ্ভুত ঘটে ব্যাপার শোনা যায়। এই ফাল্গুন চৈত্র মাসে যখন খুব গরম পড়ে, তখন রাখালেরা গরু চড়াতে এসে দূর থেকে কতদিন দেখেছে মাঠের ধারে বনের মধ্যে নিভৃত দুপুরে বাঁশ বনের ছায়ায় কে যেন শুয়ে আছে। কাছে গেলে কেউ কখনো দেখতে পায়নি। কতদিন সন্ধ্যার সময় তারা গরুর দল নিয়ে গ্রামের মধ্যে যেতে যেতে শুনেছে। অন্ধকার ঝোপের মধ্যে যেন একটা চাপা কান্নার রব উঠেছে। সম্মুখ জ্যোৎস্না রাতে অনেক নদীর ঘাট থেকে ফেরবার পথে ছাতিম গাছের নিচু ডালের তলা দিয়ে যেতে যেতে দেখেছে দূর মাঠে সন্ধ্যার আবছায়া জ্যোৎস্নার মধ্যে দিয়ে সাদা কাপড় পরে কে যেন ক্রমেই দূরে চলে যাচ্ছে। তার সমস্ত গায়ের সাদা কাপড়ে জ্যোৎস্না পরে চিকচিক করতে থাকে। মাঠে যখন সন্ধ্যা ঘনিয়ে আসে, তখন ফুলে ভরা নাগকেশর গাছের তলায় দাঁড়িয়ে ভালো করে দেখলে মনে হয় কে খানিকটা আগে এখানে দাঁড়িয়ে ডাল নিচু করে ফুল পেরে নিয়ে গিয়েছে। আর ছোট ছোট পায়ের দাগ ঝোপ যেখানে বড় ঘন, সেদিকতেই চলে গিয়েছে। মাঠের ধারে এই ছাতিম গাছের তলায় উলো চণ্ডীতলা। চৈত্র সংক্রান্তিতে গ্রাম বধূরা পিঠে, কাঁচা দুধ আর নতুন আখের গুড় নিয়ে বউচণ্ডীর পুজো দিতে আসে। বউচণ্ডী সকলের মঙ্গল করেন, অসুখ হলে সারিয়ে দেন। নতুন প্রসূতি স্তনে দুধ শুকিয়ে গেলে ওর কাছে পুজো দিলে আবার দুধ হয়। কচি ছেলে সর্দি সারে। ছেলে বিদেশে থাকবার সময় চিঠে আসতে দেরি হলে পুজো মানত করবার পর শিগগির সংবাদ আসে। মেয়েদের বিপদে আপদে তিনি সকলকে বিপদ আপদ থেকে রক্ষা করে থাকেন। চক্রবর্তী মহাশয়ের গল্প শেষ হলো। তারপর আরও নানা কথাবার্তার পর তিনি ও আর সকলে উঠে চলে গেলেন। বেলা বেশ পড়ে এসেছে। সন্ধ্যার বাতাসে ছাতিম বনে সুরসুর শব্দ হচ্ছে।
গ্রামের মাঠটা অনেক দূর পর্যন্ত উঁচু নিচু ঢিপি আর ঘেটু ফুলের বনে একেবারে ভরা। বাঁদিকে দূরে একটা পুরানো ইটের পাঁজার, খানিকটা ঘন জিউলি গাছের সারির মধ্য দিয়ে চোখে পড়ে। নৌকোর গুলোয়ে বসে আসন্ন সন্ধ্যায় ৮০ বছর আগেকার পলাতকা গ্রাম্যবধূর ইতিহাসটা ভাবতে লাগলো। মাঠের মাঝে উঁচু ঢিবির ওপরকার ঘেটু ফুলের ঘন বনের দিকে চেয়ে মনে হলো যে সারাদিনমান সে হয়তো ওর মধ্যে লুকিয়ে বসে থাকে। কেবল গভীর রাত্রে লুকোনো জায়গা থেকে বেরিয়ে আসে। মাঠের মধ্যের বটগাছের তলায় চুপ করে বসে আকাশের তারার দিকে যায়। পাশের ঝোপের ফুটন্ত বন অপরাজিতা ফুলের রঙের সঙ্গে রং মিলিয়ে নদী বয়ে যায়। ছাতিম বনে পাখিরা ঘুমের ঘুরে গান গেয়ে ওঠে। ওপার থেকে হু হু করে হাওয়া বয়। সে ভয়ে ভয়ে মাঝে পূব দিকে চেয়ে দেখে, ভোরের আলো ফুটবার দেরি কত। সন্ধ্যা হয়ে গেল। বনের ওপর নবমী চাঁদ উঠল। একটু পরেই জোয়ার পেয়ে আমাদের নৌকো ছাড়া হলো। জলের ধারের আধার ভরা নিভৃত ঝোপের মধ্য থেকে সত্যি যেন একটা চাপা কান্নার রব পাওয়া যাচ্ছিল। সেটা হয়তো কোনো রাত জাগা বনের পাখি, কি কোনো পতঙ্গের ডাক। বাউরের মুখ পার হয়ে যখন আমরা বাইরের নদীতে এসে পড়েছি, তখন পিছনে ফিরে দেখি নির্জন গ্রামের মাঠে সাদা কুয়াশায় ঘোমটা দেওয়া ঝাপসা জ্যোৎস্না রাত্রি অল্প অল্প লুকিয়ে চোরের মতো আত্মপ্রকাশ করছে, যেন অনেককাল আগেকার সেই লজ্জা কুণ্ঠিতা ভীরু পল্লীবধূটির মতন। কিছু গল্প শেষ হয় না, তারা শুধু চুপ করে দাঁড়িয়ে থাকে মাঠের ধারে ঝোপের আড়ালে, মানুষের বিশ্বাসের ভেতর। বৌচণ্ডীর মাঠ আমাদের শোনালেই এক ভয় পাওয়া মেয়ের না বলা আরতি, যার জীবন সমাজের নিয়মে চাপা পড়ে। সে কি সত্যি অলৌকিক, নাকি সে আমাদেরই তৈরি করা এক আশ্রয়, যেখানে মেয়েদের কষ্ট, ভয় আর অসহায়তা আজও বেঁচে থাকে? এই মাঠেই বাতাস বইলে ছাতিম গাছের পাতা কাঁপে, জ্যোৎস্না নামে ধীরে, আর হয়তো খুব নিভৃতে কেউ এখনো অপেক্ষা করে ভোরের আলোয়। গল্প এখানেই থামে, কিন্তু আমাদের মনে থেকে যায় নিঃশব্দ এক নারীর দীর্ঘশ্বাস। গল্পটি ভালো লাগলে একটি লাইক করবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। এমন আরও হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প শুনতে সাবস্ক্রাইব করুন গল্প ক্লাসিক্স চ্যানেলটি, আর সঙ্গে থাকুন বাংলা সাহিত্যে সেই সব গল্পে যেগুলো শেষ হয়েও শেষ হয় না। আবার আমরা ফিরে আসব পরবর্তী গল্প নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন।